আমি ডক্টর যোগীরাজ রায়, এসএসকেএম আইপিজিএমএআর এর বা পূর্বতন পিজি হসপিটালের সংক্রামক ব্যাধি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর। সোয়াইন ফ্লু না বলে ফ্লু বলাই ভালো। কখনো কখনো সেটা সোয়াইন হতে পারে, কখনো কখনো সেটা অন্যান্য ফ্লু হতে পারে, মানে ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা এখন মাঝখানে একটু কম ছিল, যেটা জেনারেলি এটা সোয়াইন ফ্লুর সময়ও নয় বা ফ্লু এর সময়ও নয়, কিন্তু এখন আমরা আবার সত্যি ফ্লু এর একটা মাত্রা বেড়েছে। সবসময়ই আমরা ফ্লু পেশেন্ট পাই না যে তা না, কিন্তু এখন বোধহয় একটু বেশি পাচ্ছি। সর্দি, কাশি, গলা ব্যথা, তার নাক দিয়ে প্রথমে জল পড়া, এই পার্টটা প্রথমে আগে আসে, তারপরে জ্বর আসে। জ্বর এবং তার সঙ্গে প্রচন্ড গা হাত পা ব্যথা হয় এবং মাথা ব্যথা হয়, চলতে পারেন না একদম, মানে মনে হয় যে আমার দ্বারা আর কোনো কাজ করা সম্ভব নয়, এরকম এতটাই দুর্বল হয়ে পড়েন। আর কিছু কিছু ক্ষেত্রে শতকরা 30% লোকের কিন্তু দেখা যায় যে পাতলা পায়খানা বা ডায়রিয়া এই জাতীয় জিনিস হয়। এবং ফ্লু লাইক ডিজিজ যেগুলো, মানে সর্দি কাশি জ্বর হিসেবে আমরা ভাইরাল যেগুলো ভাবি, সেগুলো 7-8টি ভাইরাস করতে পারে। তার মধ্যে কমন যেটা সব থেকে বেশি, সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা এ বি দু রকমের ভাইরাস আছে এবং তাদের আবার সাব টাইপে ওই আপনি H1N1 H3N2 এরকম নানা রকমের নাম্বারিং করে আমরা সেগুলোকে সাবটাইপ করি। তো একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, এর বড় পার্টটাই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এছাড়া আছে প্যারা ইনফ্লুয়েঞ্জা, মেটানিউমো ভাইরাস, কিছুদিন আগে খুব নাম উঠেছিল মেটানিউমো ভাইরাস, করোনা ভাইরাস যা আমাদের 2-3 বছর খুব জ্বালিয়েছে, অ্যাডেনো ভাইরাস, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস বা আরএসভি, এটা বয়স্ক 65-র ওপর আর বাচ্চা যাদের বয়স একদম মানে কয়েক মাস, এরকম ধরনের বাচ্চা, এদের ক্ষেত্রে এটি একটি সমস্যা। এরকম ধরনের ভাইরাসগুলি এইসব কাণ্ড কারখানাগুলি করে। সোয়াইন ফ্লুর থেকে বেশি এখন যেটা নিয়ে লোকে চিন্তা করছে সেটা হচ্ছে বার্ড ফ্লু। বার্ড ফ্লু নিয়ে কিছু কিছু রাজ্যে দেখা গেছে যে মুরগির মড়ক লেগেছে এবং মুরগির ফার্ম থেকে, পোলট্রি ফার্ম থেকে, এগুলি যারা পোলট্রি ফার্মে কাজ করেন বা তাদের মুরগি পালনের বাইরে যাদের ধরুন মুরগি কাটা বা কালিং বা প্রসেসিং এই সমস্ত কাজকর্ম যারা করেন, তারা এদের বেশি এক্সপোজ হন এবং তাদের মুরগি থেকে মানুষের এই ইনফ্লুয়েঞ্জা হয়ে যেতে পারে। এটাই অ্যাকচুয়ালি মানে প্রাণীর রোগ, মানে পাখির রোগ, পাখির ফ্লু। এটা অ্যাক্সিডেন্টালি কোনো মানুষের যদি হয়ে যায় তাহলে সেটা সেক্ষেত্রে সেটা অনেক বেশি সিভিয়ার বা অনেক খারাপ ধরনের ইনফ্লুয়েঞ্জা হতে পারে, কারণ যে ভাইরাসটা আমাদের নয়, আমাদের যদি হয় আমাদের তার এগেনস্টে ইমিউনিটিও ভালো নেই, সুতরাং সেক্ষেত্রে সমস্যা হতে পারে। তবে এটার একটা সুখের খবর আছে এই ক্ষেত্রে, যে সাধারণত যে অ্যানিমালের রোগ যদি মানুষের হয়ে যায় সেটা স্প্রেড করে না, সেটা মানুষ থেকে আর একটা মানুষের দিকে সাধারণত যায় না। কিন্তু যদি কোনো মিউটেশন বা তার কোনো পরিবর্তন হয় ভাইরাসের মধ্যে, এরকম ঘটনা ঘটলে তখন সেই ফ্লু মানুষ থেকে মানুষের মধ্যে ছড়াতে পারে। মানে একটা স্টেজ হচ্ছে অ্যানিমাল থেকে হিউম্যানে স্প্রেড, আর একটা ফেজ হচ্ছে হিউম্যান টু হিউম্যান স্প্রেড। এই দুটি ঘটনা একসঙ্গে যদি ঘটে এবং ভাইরাসটা যদি বেশ কিছু নিজের গতি প্রকৃতি পরিবর্তন করে, এই ধরনের ঘটনাগুলি ঘটলে তখন একটা ম্যাসিভ ইম্প্যাক্ট হতে পারে, তখন একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে। কিন্তু বৈজ্ঞানিক অভিজ্ঞতার যা ফসল আছে সেই থেকে বলা যায় যে এই তিনটি ঘটনা একই সঙ্গে সাধারণত ঘটে না। সেই জন্য আমরা ওই একটি দুটি কেস হয়তো বার্ড ফ্লু থেকে কোনো মানুষের হলো, এটির মধ্যেই সীমাবদ্ধ থাকে, এটা আর ছড়িয়ে যায় না। তবে নিশ্চয়ই আমাদের তীক্ষ্ণ নজর রাখা দরকার এবং ভাবনা চিন্তা করা দরকার যে যদি মুরগির মড়ক লাগে বা পাখি প্রতিপালন যে জায়গাগুলো আছে, খামারগুলো, সেগুলোই যদি মড়ক লাগে এবং সেটা যদি ফ্লু রিলেটেড হয়, তাহলে তার যা যা ব্যবস্থা সেগুলো যেন আমাদের অ্যানিমাল হাজবেন্ডারি অ্যান্ড হেলথ ডিপার্টমেন্ট এরা মিলিতভাবে এটা নেয়। দেখুন, কমন যে ফ্লু আমাদের ইনফ্লুয়েঞ্জা, সেটার থেকে বাঁচার জন্য আমাদের টিকা আছে, সেটাকে বলে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনেশন, সেটা আছে আমাদের কাছে। কিন্তু সেটা কিন্তু সারা পৃথিবীর ট্র্যাক রাখা হয় যে
কোন ধরনের ইনফ্লুয়েঞ্জা সারা পৃথিবীতে এই বছরের জন্য ভাইটাল হয়ে দাঁড়াচ্ছে। তো সেই রকমের 4টে থেকে 3টে স্ট্রেনকে আইডেন্টিফাই করে তাদের এগেনস্টে কিল্ড ভ্যাকসিন তৈরি করা হয়, এবং সেই কিল্ড ভ্যাকসিন ইনজেকশন রূপে দেওয়া হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে নাক দিয়ে দেওয়া যায়, এরকম লাইভ ভ্যাকসিনও পাওয়া যায়, লাইভ অ্যাটেনিউয়েটেড, মানে জ্যান্ত ভাইরাস কিন্তু তার এফেক্টিভনেস নেই রোগ করার, সে শুধু ইমিউনিটি দেবে, সেটাই হচ্ছে লাইভ অ্যাটেনিউয়েটেড। তো এই ধরনের ভ্যাকসিন নাকে স্প্রে দিয়ে দেওয়া হয়। তো এগুলি আমাদের কাছে আছে, এবং প্রয়োজন মতো আমরা যেরকম রেকমেন্ডেশন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন প্রতি বছরে দেন, সেই অনুযায়ী উত্তর গোলার্ধের জন্য এক রকমের ভ্যাকসিন দেওয়া হয় এবং দক্ষিণ গোলার্ধের জন্য আরেক রকমের ভ্যাকসিন দেওয়া হয়। তবে সেটা আমাদের কাছে রেকমেন্ডেশন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দেয়, তারা যে সারা পৃথিবী জুড়ে ট্র্যাক করছে ইনফ্লুয়েঞ্জার কি কি টাইপ গুলো ছড়িয়ে বেড়াচ্ছে, সেগুলোর এগেনস্টে কতটা প্রিভেন্টিভ মেজার্স নেওয়া যায় সেটার উপর আন্দাজ করে সেই প্রতিকার হিসেবে তার প্রতিরোধ ক্ষমতার জন্য যে ভ্যাকসিনটা একদম সঠিক সেটি আমাদেরকে ওনারা দেন। তো সেইটা আমরা বছরে একবার জানতে পারি যে উত্তর গোলার্ধের জন্য কি এবং দক্ষিণ গোলার্ধের জন্য কি, এবং সেটার ওপরে বেস করে ভ্যাকসিনের প্রোডাকশন হয়। এটা গেল আপনার ইনফ্লুয়েঞ্জার কথা। কিন্তু আদার যে আপনি ফ্লু লাইক যে ওরকম যারা ঠান্ডা লাগা জ্বর করে যারা ভাইরাস, তাদের কথা যদি বলেন, তার মধ্যে বেশিরভাগেরই আমাদের কোনো ভ্যাকসিন নেই। তার মধ্যে করোনা ভ্যাকসিন একটা আছে, যেটা আমরা সবাই কম বেশি নিয়েছি, এবং এখন কতটা তার দেওয়া উচিত তা নিয়ে অনেক কোয়েশ্চেন আছে। এখন অনেকেই সেটা আমাদের পাবলিক হেলথে জনস্বাস্থ্যের ডাক্তারবাবুরা বলছেন যে এটা দিয়ে বিরাট কিছু আর লাভ হয়তো হবে না। এটা ছাড়া আছে হচ্ছে রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাসের জন্য ভ্যাকসিন, শুধু যারা বয়স্ক বাচ্চা এবং যাদের খুব রোগ বুকের রোগ আছে এরকম ধরনের রোগীদের জন্য বিদেশে পাওয়া যায়, আমাদের দেশে কিন্তু এরকম ধরনের রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাসের ভ্যাকসিন এখনো আসেনি। এইগুলো নিয়ে রিসার্চ লেভেলেই এটা আছে, এবং বাকি কোনো কিছু ক্ষেত্রে আমরা কিন্তু সেরকম খুব এফেক্টিভ ভ্যাকসিন আনতে পারিনি। হ্যাঁ, এটা আমাদের প্রতি বছরের জন্য দেওয়া থাকে, এবং সেটা ফলো করেই আপনি বাজারে যে ভ্যাকসিন গুলো দেখছেন সেই ভ্যাকসিন গুলো অ্যাকচুয়ালি ওটা ফলো করেই তৈরি হয়। ওটা কেউ এটাকে ডিফাই করে, মানে ওটাকে না মেনে নিজের মতো মন গড়া ভ্যাকসিন বানানো সম্ভব না, তাহলে ওটা মার্কেটেই আসবে না। এরকমই সিস্টেম সারা পৃথিবী ধরে চলছে। দেখুন, ভিজিল্যান্ট থাকতে বলেছে, সার্ভাইলেন্স করতে বলেছে, মানে যারা ওই ফিল্ডে কাজ করে তাদের নজর রাখতে বলেছে যে ফ্লু বাড়ছে কিনা, বাড়লে কোথায় বাড়ছে সেগুলো ট্র্যাক করা। যদিও আমাদের ইনফ্লুয়েঞ্জার ট্র্যাকিং সিস্টেম খুব স্ট্রং, কিন্তু গ্লাস নেটওয়ার্ক আছে, সেটা দিয়ে কিন্তু আমরা ইনফ্লুয়েঞ্জা ট্র্যাক করা হয়, সারা বিশ্বেই ট্র্যাক করে। সেখানে একটু বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এবার বার্ড ফ্লু এর দিকে, যাতে অ্যানিমাল মানে পাখিদের প্রতিপালন যেখানে হয় সেইখানে মড়ক লাগছে কিনা সেদিকে নজর রাখার ব্যাপার। দেখুন, এখন যে ভ্যাকসিন গুলি আমাদের কাছে আছে সেগুলো নর্মাল ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন, সেগুলো কিন্তু মিউটেশন হয়ে যাওয়া ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্য নয়, কারণ যেগুলি চারপাশে ঘুরে বেড়াচ্ছে তার উপরে ভিত্তি করেই ডব্লিউএইচও পরের বছরের রেকমেন্ডেশন দেন। মনে করুন 2023-24-এ ওনারা যে ইনফ্লুয়েঞ্জা গুলো দেখলেন তার মধ্যে কোনগুলো খুব সমস্যা করেছে এবং কোনগুলো খুব ইম্পর্টেন্ট তাদের মনে হয়েছে, সেগুলোর এগেইনস্টে ভ্যাকসিন বানাতে বলেছেন, সেটা 2024-25-এ চলবে। তাহলে এটাকে আপনি অনেকটা রিঅ্যাক্টিভ স্টেট বলতে পারেন, যে একটা কিছু ঘটনা ঘটলো তার রিঅ্যাকশনারি মেজার্স হিসেবে ডব্লিউএইচও আমাদেরকে কিছু ভ্যাকসিন রেকমেন্ড করছে। কিন্তু আপনি যেটা চাইছেন সেটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ, মানে যেটা আসতে চলেছে তার এগেইনস্টে ভ্যাকসিন। ওইভাবে কিন্তু ইনফ্লুয়েঞ্জায় ভ্যাকসিন তৈরি হয় না, এবং আপৎকালীন ভাবে অনেক সময় আমরা দেখি কখনো কখনো 2-3টে ইনস্ট্যান্সেস আছে যেখানে হঠাৎ করে 1-2 মাসের মধ্যে আমরা নতুন ভ্যাকসিন আনার চেষ্টা করেছি। সেগুলো খুব আপৎকালীন ভাবে, যেমন 2009 সালে একটা ইনফ্লুয়েঞ্জা প্যান্ডেমিক হয়েছিল, PDM9 বলে, সেই PDM9 স্ট্রেনের এগেইনস্টে ভ্যাকসিন কিন্তু আপৎকালীন ভাবেই তৈরি হয়েছিল তখন। আবার চোখের সামনে কয়েকদিন আগে অভিজ্ঞতা হচ্ছে করোনা ভাইরাস আসার পরে হঠাৎ করে
মানে হুলুস্থুলু পড়ে গেল, যারা সাইন্টিফিক রিসার্চার, যারা ভ্যাকসিন নিয়ে কাজ করেন, তারা পাগলের মতো নানা রকমের ভ্যাকসিন বানালেন, তার মধ্যে কয়েকটি ভ্যাকসিন মার্কেটে টিকে থাকলো। তো সেগুলো তো খুব ক্রাইসিস হলে তখন ওই এমার্জেন্সি ভ্যাকসিন প্রোডাকশন হয়, তাহলে কিন্তু এমার্জেন্সি ভ্যাকসিন প্রোডাকশন হয় না। যেটা হয় সেটা হচ্ছে আগের বছরের অভিজ্ঞতার উপর ভিত্তি করে কিছু ভ্যাকসিনকে তারা ডব্লিউএইচও বলে যে যে সেই ভ্যাকসিনটা আপনারা দিতে পারেন, এটার উপর ভিত্তি করেই হয়। এগুলো সবই প্রোঅ্যাক্টিভ নয়, এগুলো কিন্তু রিঅ্যাক্টিভ স্টেপ।